রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। শরীয়তপুরের জাজিরায় থানা কমপ্লেক্স থেকে ওসির মরদেহ উদ্ধার, কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিক ধারণা আত্মহত্যা। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষ, আগুনে পুড়ে অন্তত 4 জন নিহত, কারণ অনুসন্ধান করছে পুলিশ। আগের মতো আর কারচুপির ভোট হবে না জানালেন সিইসি। নারী সহ সকল ভোটারদের কেন্দ্রে আনতে জোর প্রচারণায় গুরুত্ব। চট্টগ্রাম আদালতে নথির বস্তা মিলল ভাঙাড়ির দোকানে, বিক্রি করা হয়েছিল 16 টাকা কেজি দরে। এক চা বিক্রেতা আটক। রংপুর রাজশাহী বিভাগ সহ দেশের 21 জেলায় তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন। জানুয়ারিতে আরো 2 শৈত্যপ্রবাহের আভাস। এবং বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক, সীমান্ত হত্যা বন্ধ, অপরাধ দমনে দুই পক্ষের গুরুত্বারোপ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ ফর দেশের সংবাদে, সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। শরীয়তপুরের জাজিরায় থানা কমপ্লেক্স থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ অন্যান্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে। এখনো তো হ্যাঙ্গিং অবস্থায়, যে জন্য এখনো পর্যন্ত এটা দেখার কোনো সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের আসলে পোস্টমর্টমের পরে আমরা নিশ্চিত হতে পারবো, কিন্তু প্রাইমারিলি আমরা মনে করছি যে আত্মহত্যায় আর কি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন বিধান মজুমদার। বিধান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মৃত্যুর কারণ কি জানা গেছে? আত্মহত্যা ছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? জি তানিয়া, যেমনটি বলছিলেন যে আসলে আজকে যে দুপুরে যে আমরা খবরটি পাই, জেলা পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি বলেছিলেন যে আসলে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ওসি আলামিন রয়েছেন, তার যে মরদেহ সেটি কিন্তু জানালার গ্রিলের সাথে ঝুলে থাকতে দেখেন সহকর্মীরা। তারপরে কিন্তু বিষয়টি তারা কিন্তু এখানে পুলিশ সুপারকে জানিয়েছেন। তিনি কিন্তু খবর পেয়ে যে পুলিশ হাসপাতালে যে চিকিৎসক এবং কি তিনি সহ জেলা প্রশাসক ঘটনাস্থলে ছুটে আসে এবং কি তারা এখানে আসার পর কিন্তু এই মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এছাড়াও যে ঢাকা থেকে যে ফরেনসিক বিভাগের টিমকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানে আসছেন। তারা কিন্তু আসার পরে কিন্তু তারা আসলে মূলত এইখানে তদন্ত করবে এবং বাকিটা বলবেন। কিন্তু এখন পর্যন্ত তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আত্মহত্যা করেছেন, এমনটি কিন্তু তারা প্রাথমিক ধারণা করছেন, তবে কি কারণে সেটি কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেনি। গত বছরে কিন্তু 14 সেপ্টেম্বর হচ্ছে আলামিন কিন্তু এই জাজিরা থানায় কিন্তু তিনি যোগদান করেন। তার বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়, এইটুকু আমরা জানতে পেরেছি। আজকে দুপুরের পর থেকে কিন্তু তার যে মরদেহটি, তার যে থানা কমপ্লেক্সে যে শয়ন কক্ষ ছিল, সেই শয়ন কক্ষে কিন্তু তার ঝুলন্ত মরদেহটি কিন্তু তার সহকর্মীরা দেখতে পায় এবং পরপরই কিন্তু যে চিকিৎসক রয়েছে তিনি কিন্তু এখানে ছুটে আসেন। আমরা কিন্তু এখানে যে পুলিশ হাসপাতালে যে চিকিৎসক রয়েছেন মনিরুল ইসলাম মনির, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও যেমনটি বলেছেন, তিনি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তিনি যেটি বলেছেন যে আসলে তিনি আত্মহত্যা করেছেন, তবে এছাড়া কিন্তু যে অন্য কোনো সিমটম তারা কিন্তু এখন পর্যন্ত ময়নাতদন্তের পরে কিন্তু তারা প্রকৃত ঘটনা জানা যাবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। পাশাপাশি এখানে যেই ফরেনসিক বিভাগ রয়েছে তারা কিন্তু এখানে আসবেন, তারা তদন্ত করবে, তারপরে কিন্তু বাকিটা জানা যাবে। তানিয়া। বিধান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছে একই পরিবারের 4 সদস্য। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। ইমদাদ মাহমুদের ক্যামেরায় নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত 2:20 মাঝ রাতে সড়কে দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে অঙ্গার 4টি তাজা প্রাণ। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ঝমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এরপর আরও একটি বাস ও একটি খড় বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে 4টি গাড়িতেই আগুন ধরে যায়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় একই পরিবারের 4 জন। আগুন লাগছে যে গ্যাসের বোতল বাস্ট, অ্যাম্বুলেন্সের গ্যাসের বোতল বাস্ট হয়েছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে লোক ছিল একটা লোকও বাইরে যেতে পারে না। 4টা ডেড বডি আছে এই অবস্থা। পরে আমরা তো আর কি বলবো, আর বলার ভাষা নাই। মর্গে 3-4 জন আছে। পরে যে কালার আর যে দেখে বুঝতে পারলাম যে আমারই হবে। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর 4 জনের অঙ্গার দেহাবশেষ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। যে মরদেহগুলো আমরা পাই, এগুলো পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নাই, কারণ আগুনে পরে একদম ভস্মীভূত হয়ে গেছে। 2টো সিলিন্ডারই আপনার যে লাইনটা, 2টো লাইনই মানে পুরোটাই ওপেন হয়ে গিয়েছিল ধাক্কার কারণে আর কি। যে কারণে এখান থেকে যে গ্যাসটা বের হয়েছে এবং ধাক্কার কারণে যে এখানে যে আপনার বৈদ্যুতিক হোক বা এটি স্পেলিংয়ে যেটা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে নিহতদের পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দুর্ঘটনার আরো খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কি বলছেন তারা? নিশ্চয়ই কথা বলেছেন তাদের সঙ্গে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং ঠিক রাতে, গভীর রাতে কিন্তু যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়েছে পরপর 2টি বাস, এরপরে আরেকটি খড় ভর্তি ট্রাক। এরপরে কিন্তু আগুন ধরে যায়। এই অ্যাম্বুলেন্সের যে যাত্রী সহ এবং রোগী সহ যে 4 জনই কিন্তু পুড়ে অঙ্গার হয়ে যায়, পুড়ে মারা যায়। আমরা যদি দেখাই, এখানকার 2টি বাস এবং একটি প্রাইভেট কার, অর্থাৎ প্রাইভেট কার না, একটি মাইক্রো বাসে অ্যাম্বুলেন্সে রুগী ছিল। এছাড়াও একই পরিবারের 4 জন। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি যে এখানে দেখছেন যে একের পর এক দুর্ঘটনা হচ্ছে। সড়কে অনেক বাঁক, এই বাঁকের কারণে আসলে দেখা যাচ্ছে না এবং জ্যাব্রা ক্রসিংও দেখা যাচ্ছে না। সব মিলে কীভাবে আপনারা দেখেন, আজকে এই সড়কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। আমরা এই সড়কে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আমার জনগণদের কিন্তু আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে দেখেন, এই যে মাইক্রোবাসের একটি দুর্ঘটনায় কিন্তু 4টি প্রাণ চলে গেছে। এটা কিন্তু আমাদের অন্তর কেঁপে উঠেছে। একটি পরিবারের 4টি মানুষ নিহত হওয়া মানে কি, যার যায় সেই বুঝে। এইটার কারণ হিসেবে আমি মনে করি হচ্ছে এই ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 23টি বাঁক আছে এবং এই রাত্রের বেলা কিন্তু ঘন কুয়াশার মধ্যে হচ্ছে এই গাড়ি যে আসে, এই বাঁক কিন্তু সবার চোখে পড়ে না, তাই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। এছাড়াও আমরা চাই এই রাস্তায় হচ্ছে জেব্রা ক্রসিং দেওয়া হোক। আপনি দেখেন, এই ঢাকা আরিচা মহাসড়কের কিন্তু কোথাও জেব্রা ক্রসিং নাই, তাই জনগণ কিন্তু পারাপার কোন দিক দিয়ে হবে তারা নিজেরাই বুঝে না। কোথায় আজকে এই সড়ক পথ মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কোথায়? যেমনটা আসলে বলছিলেন যে তারা আসলে আতঙ্কে রয়েছে এবং একই কথা তারা বলছে যে জনগণ চলতে তাদের অসুবিধা হচ্ছে এবং সড়ক ও জনপথ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং বিআরটি
থেকে একটি তদন্ত কমিটি এবং পুলিশের পৃথক পৃথক আসলে যে কমিটি রয়েছে তারা আসলে এখন দেখছেন যে সেখানে তদন্ত কমিটি এবং কাজ করছে এবং একই সঙ্গে যে এই যে বাস ভর্তিতে মানে বাংকার করে সেখানে প্রায় ৮৬টি ছাগল ছিল সেগুলোও কিন্তু আসলে মারা গেছে। এক কথা আমরা বলতে পারি যে এই সড়কের যে অবস্থা এখনও কোনো মতে আসলে শৃঙ্খলা ফিরে আসতেছে না, যার ফলেই কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং এই যে মানুষগুলি মারা যাচ্ছে প্রতিদিনই কিন্তু এই দুর্ঘটনার শিকার হচ্ছে এখানকার লোকজন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজবুল, আপনাকে ধন্যবাদ সাভার থেকে যুক্ত থাকার জন্য। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে সাভারে বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৪ জনই টাঙ্গাইলের বাসিন্দা। নিহতরা হলেন ঘাটাইলের ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক AH ফারুক সিদ্দিকী, তার স্ত্রী মহসিনা খন্দকার, ছেলে মোহাইমিন সিদ্দিকী ফুয়াদ ও স্ত্রীর বড় বোন সীমা খন্দকার। একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, চিকিৎসার জন্য রাতে ছেলে ফুয়াদ সিদ্দিকী সহ পরিবারের ৪ সদস্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার জানান, লাশ এখনও ঢাকায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। শ্যামলী যে এন্টারপ্রাইজ গাড়িটা, এইটা আপনার হইল পিছনে মাইরা দেয় অ্যাম্বুলেন্সের। তখন পিছনে যে সিলিন্ডার গ্যাস ছিল এটা বিস্ফোরণ হয়ে সামনে একটা গাড়ি ছিল, তখন সাথে সাথে গাড়ির মধ্যে আগুন ধরছে। গাড়ি দরজা লাগানো ছিল, তালা খুলে বেরোতে পারে নাই, বুদ্ধি করে দরজাটা ভাঙে বাইরে পড়তো, তাহলে হয়ে যেত, তাও পারে নাই। যেমন তোমাদের ড্রাইভারটা ভুল করছে, তাড়াতাড়ি সিট গাড়ি খুলে তাড়াতাড়ি বাইরে করতো না, গাড়ির গ্লাস ভাঙে বের করে দিত, তাহলে একটু ফেরা বাঁচতো। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা নথি যা কেস ডকেটস বা সিডি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করে পুলিশ। এসব নথি ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করা হয়। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দোষীদের ন্যায় বিচার প্রত্যাশা করেন মহানগর পিপি। আইনজীবীরা চান আদালতের নিরাপত্তা, বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ১৯১১টি মামলার নথি বা কেস ডকেট সিডি চোর চক্রের হাত ধরেই চলে গেছে ভাঙাড়ের দোকানে। বিক্রি হয়েছে কেজি মাপা ১৬ টাকা করে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে পাথরঘাটার একটি ভাঙাড়ের দোকান থেকে ৯ বস্তা নথি উদ্ধার করে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়ে বাকুলিয়া থানা এলাকার বউবাজার হইতে রাসেল নামে একজনকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করি। তথ্যের ভিত্তিতে তার দেখানো এবং শনাক্ত মতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশবাবু লেন হইতে একটি ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করে আজকে আমরা সকালবেলা এই হারিয়ে যাওয়া এই সিডিগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এর আগে বাকুলিয়া থেকে নথি চুরির ঘটনায় একজনকে আটক করে পুলিশ। সে আদালত পাড়া চা বিক্রি করে বলে জানা গেছে। তবে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি, তার সাথে আর কে জড়িত আছে অথবা অন্য কোনো ইস্যু আছে কিনা এটা আমরা তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেব। গত সোমবার চট্টগ্রাম আদালতে নথি খুঁজে না পাওয়ায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন মহানগর পিপি। তবে যেহেতু এই ঘটনার রহস্য উন্মোচন হয়েছে, আটকও হয়েছে, সেহেতু দোষীদের ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। তদন্তকারী কর্মকর্তা যে মালামাল যে উদ্ধার হয়েছে সেগুলো এবং আপনার যে আসামি গ্রেপ্তার হয়েছে তাকে আদালতে ফরওয়ার্ডিং বলে যখন আপনার উপস্থাপন করবে তখন আমি ওটাখানে কি অবস্থায় কি করেছে সেটা আমি আপনাদের কাছে বলতে পারবো। এই নথি চুরির পর আদালতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। নথি সংরক্ষণ করতে নানা ব্যবস্থা সহ নিরাপত্তা চান আইনজীবীরা। আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যাভেলেবেল স্পেস করতে হবে যাতে সরকারি নথিগুলো সিডিগুলো আমরা সতর্কতার সাথে সংরক্ষণ করি। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সেটা ব্যবস্থা হতে হবে। তবে এসব নথি না পেলে মামলার সাক্ষী প্রমাণে নানা জটিলতা হতো বললেন আইনজীবী সমিতির সভাপতি। বিশেষ করে হত্যা মামলা, অস্ত্র মামলা, মাদকের মামলা, বিস্ফোরক মামলা, এই মামলাগুলোতে আইসাব যদি সিডি না পায়
উনি সাক্ষী দিতে কষ্ট হবে ওনার। এই ঘটনার পর আদালতে প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সঠিক নেতৃত্ব বাছাইয়ে মূল কমিটি ঘোষণার আগেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার আভাস মিলেছে। অন্যদিকে 16 বছর দলীয় কোন্দলে ঝিমিয়ে পড়া দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আরও শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব চান তৃণমূল নেতাকর্মীরা। নতুনদেরও সুযোগ দেওয়ার দাবি তাদের। রতন দাসের ছবিতে আকরাম হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি রাজপথে সক্রিয় থাকলেও সাংগঠনিক কার্যক্রমে ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি। এবার অভ্যুত্থান পরবর্তী ঘর গোছাতে শুরু করেছে দলটি। কিন্তু সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, এতদিন নেতৃত্বদানকারী নেতারা নতুন নেতৃত্ব তৈরিতে অনুরাগী ছিলেন না, চেষ্টা করেছেন দমিয়ে রেখে নিজেদের আখের গোছানোর। তাই নেতৃত্ব বাছাইয়ে নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবসময় চেষ্টা করেছেন নেতৃত্বকে নিজের ভেতরে ধরে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব যেন তৈরি না হয় এ ধরনের একটা প্রবণতা কাজ করেছে। আমি মনে করি যারা নতুন নেতৃত্বকে উৎসাহিত করবে এ ধরনের মানুষকে নেতৃত্বে আনা উচিত। দক্ষ, স্বচ্ছ, কর্মঠ, কর্মী বান্ধব, ক্লিন ইমেজের অধিকারী, শিক্ষিত, মেধাবী, যারা বিতর্কিত নয়, এই ব্যক্তিদেরকে নির্বাচন করে আমরা যদি নেতৃত্ব দিতে পারি তাহলে দক্ষিণ জেলা বিএনপি সফলভাবে অগ্রসর হতে পারবে। আওয়ামী লীগের দমনপীড়নে পূর্ণাঙ্গ কমিটি করার সুযোগ পাননি তারা। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত শক্তিশালী নেতৃত্ব বাছাইয়ে মনোযোগ দেওয়ার আহ্বান এই বিএনপি নেতার। যারা সংগঠনকে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে যে একটা আন্দোলন পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে সেরকম নেতৃত্ব আসা উচিত বলে আমি মনে করি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আগামীর কান্ডারি নির্বাচন করা হবে। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিকভাবে সাজিয়ে এমনভাবে নেতৃত্ব গড়ে তোলবার চেষ্টা করব যাতে করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যেরকম একটি গুরুত্বপূর্ণ জেলা, সেরকম গুরুত্বপূর্ণ নেতা এই জেলার দায়িত্বে নেতৃত্বে চলে আসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় 2009 সালে। সেই কমিটি বিলুপ্ত করা হয় 2019 সালের অক্টোবরে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, যাতে ভোটাররা বার্তা পায় যে এবার আগের মতো ভোট হবে না। সকাল 11টায় শহরের বেঙ্গল কনভেনশন হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, নারী ভোটার সহ সকল ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসেন সেই লক্ষ্যে নানা প্রচার চালানো হবে। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। এবার আগের মতো ভোট হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন। মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে চাই আমরা। এর মধ্যে আপনারা দেখবেন নানা প্রচারণ আমরা করব, সভা সেমিনার করব। ভোটার তালিকা যদি 2 মার্চ ভোটার ডে একটা হবে না, ভোটার ডেতে দেখবেন যে আমরা বিভিন্নভাবে জনগণকে সচেতন করার চেষ্টা করব। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলা সহ মোট 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 8.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের বেশিরভাগ এলাকা কুয়াশায় ঢাকা। আবহাওয়া অফিস বলছে এরকম তাপমাত্রা আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তীব্র শীতে নাকাল, মৌলভীবাজার, চা বাগান ও পাহাড়ি এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশায় মোড়ানো থাকছে চারদিক, বইছে শীতল বাতাস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো তীব্র শীতে নাকাল মৌলভীবাজারের চা বাগান ও হাওর সহ গ্রামগঞ্জের মানুষ। দিনে সূর্যের দেখা মিললেও রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন চা শ্রমিক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে কিন্তু আমরা টিকতে খুব কষ্ট হইতেছে, কিন্তু আমরা সব থাকার সত্ত্বেও কিন্তু গরিব তো আর ওরকম কোনো কিছু নাই। গরিবের যে হ্যাঁ যে ঠিকই থাকতে পারতেছে। চা শ্রমিক বাচ্চা কাচ্চারা ভালো মতন
কাপড় চোপড় পায় না। যদি সরকার যদি তাকায় তো আমরা দিকে একটু ভালো হতো। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বোরো ধান ও সবজি চাষ। খুব ঠান্ডা লাগতেছে, আগুন পাইতেছে। লাগে শরীরও খারাপ হইলে দেবা ঠান্ডায় খুব কষ্ট হইতেছে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। ঠান্ডার কারণে কাশি হয়েছে, আজকে 6 দিন হয়েছে। ঠান্ডা লাগছে, লাগার কারণে হয়েছে শিশু ডাক্তার দেখাইতে। আমি শিশু ডাক্তার দেখাইতে পারছি না, অন্য আইয়া ভর্তি হয়েছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ছোট বাচ্চা, শিশু এবং বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি দিচ্ছেন। যেমন শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এজমা এবং ডায়রিয়া প্রকোপ বেশ দেখা যাচ্ছে। এবং মৌলভীবাজারের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে চলতি মাসে কুয়াশা ও বাতাসের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটা আগেই জানিয়েছিলাম, রাজশাহী এবং রংপুর বিভাগ সহ মোট 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী জামান আক্তার। জামান, চুয়াডাঙ্গায় আজ কত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? শীতের প্রভাব কেমন দেখছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের এই জেলা চুয়াডাঙ্গাতে কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে। আজ সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, একদিনের ব্যবধানে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা কমে গিয়েছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। ফলে চুয়াডাঙ্গার জনজীবনে কিন্তু এক ধরনের দুর্ভোগ নেমে এসেছে। আমরা সকাল থেকেই দেখেছি কিন্তু হিমেল হাওয়ার কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এর ফলে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ কিন্তু রাস্তায় বের হচ্ছে না, শহরে আসছে না। তারা ব্যক্তিগত যেসব কাজ সেগুলো খুব জরুরি না হলে আসছেন না। আমি আরেকটি বিষয় যদি আপনাকে বলি যে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু চুয়াডাঙ্গা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে এবং সকাল পর্যন্ত এই কুয়াশা কিন্তু বয়ে চলেছে। আজ সকালে কিন্তু সকাল 8টার পরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল, যেই কারণে কিন্তু কনকনে ঠান্ডা হয়েছে এবং হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার খেটে খাওয়া ছিন্নমূল মানুষ যারা আছে তারা কিন্তু এক প্রকার দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক এবং শ্রমজীবী মানুষ যারা, তারা যেটি বলছেন যে তারা এই তীব্র শীতের কারণেই কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেই কাজে কিন্তু যথাযথভাবে আত্মনিয়োগ করতে পারছে না। অন্যদিকে তাদের আয়ের পথ অনেকটাই কিন্তু সংকুচিত হয়ে এসেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। একই খবর জানাতে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। আমরা এখন যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, আপনি জানাবেন যে চট্টগ্রামে শীতের কি অবস্থা? ধন্যবাদ জামান আপনাকে। আপনি যেমনটা চুয়াডাঙ্গার খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু ভোরের সূর্য চট্টগ্রাম আমরা দেখেছি দুপুরের দিকে। তো তীব্র শীতে নাখাল বন্দরনগরী চট্টগ্রামের মানুষও। তবে আমরা যে হাসপাতালে এসেছি, জেনারেল হসপিটাল, তো হসপিটালে কিন্তু আমরা দেখছি রোগীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো চট্টগ্রাম মেডিকেলে গিয়ে যেমনটা দেখেছি রোগী বেড়েছে, সবচেয়ে বেশি শিশুরা আক্রান্ত হচ্ছে, ঠান্ডাজনিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। একই সাথে আমরা জেনারেল হসপিটালে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে রোগীরা ভর্তি আছে, তবে কোনো শয্যা কিন্তু খালিও আছে, যেহেতু এই হসপিটালটা করোনা, ডেঙ্গু জন্য কিন্তু স্পেশাল রাখা হয়েছে। তবে আমরা এখন কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও কিন্তু এখানে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। তবে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা হলো চট্টগ্রাম মেডিকেলে, সেখানে একেবারে শয্যার চেয়ে 3 গুণ বেশি রোগী আছে বলে আমরা জানতে পেরেছি। তবে চিকিৎসক যারা আছে তারা যেমনটা জানিয়েছেন, একটু যদি মানুষ যদি সচেতন হয়, পরিবারেরা যদি একটু সচেতন হয়, তাহলে এখানে যারা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে ফিরবে। চট্টগ্রাম মেডিকেল থেকে যারা আক্রান্ত হয়ে মেডিকেলে যারা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি অনেকজন সুস্থ হয়ে ফিরেছে। তবে এই মেডিকেলের রোগীর সংখ্যা কিছুটা কমেছে, যেহেতু ডেঙ্গু রোগ আর একই সাথে যে এখানে করোনা রোগীদের এখানে কিন্তু স্পেশালভাবে
এই মেডিকেলকে ঘোষণা করা হয়েছিল, তার কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু এখানে কম। তবে বেসরকারি যে মাউস শিশু হাসপাতাল আছে, একই সাথে অন্যান্য যে বেসরকারি হাসপাতাল আছে, এইসব হাসপাতালেও কিন্তু আমরা দেখছি রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, চট্টগ্রামের মতো রাজশাহীতেও শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে বিশেষ করে এই হাসপাতালে শিশু এবং মেডিসিন ওয়ার্ডে রোগীদের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ রোগী ভর্তি থাকছেন। এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও প্রচুর চাপ বেড়েছে রোগীর। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইউনিটটি রয়েছে, সেখানে শীতে আগুন পোয়া থেকে দগ্ধ হয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, রোগী এবং তার স্বজনরা বলছেন যে বেড খালি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের মেঝে এবং খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছেন। এর ফলে তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন রোগীর চাপ বাড়ার সাথে সাথে চিকিৎসক, নার্স এবং যে চিকিৎসা সরঞ্জাম রয়েছে সেগুলো বৃদ্ধি করা হয়েছে। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষায় নিরাপদে রাখতে হবে, তাদের জন্য কোনোভাবেই ঠান্ডা না লাগে সেভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বাইরে বের করলে অবশ্যই গরম কাপড় পরে তারপরে তাদেরকে বাইরে বের করতে হবে। এর পাশাপাশি চিকিৎসকরা কিন্তু এটিও পরামর্শ দিয়েছেন প্রকোপ থেকে বাঁচতে কেউ যেন আগুন পোহাতে না যায়, তাহলে সেক্ষেত্রে অনেকটা সতর্ক অবস্থায় যেন আগুন পোহায়, তা না হলে দগ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে এবং এরপর মারাত্মক স্বাস্থ্যহানি কিন্তু ঘটতে পারে। আর রাজশাহীতে প্রতিদিনই কিন্তু শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশা আর পাশাপাশি তীব্র বাতাস বইছে, ফলে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্তু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে সকালে কাজের সন্ধানে ঠিকমতো বের হতে পারছেন না। আর রাজশাহীর আমরা যে ফুটপাতের বাজারগুলো দেখেছি, সেখানে কিন্তু কম দামে গরম কাপড় কিনতে মানুষের প্রচুর ভিড় দেখা যাচ্ছে। সেসব দোকানগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন, প্রচুর পরিমাণে ভিড় থাকছে সবসময়। এবং এর পাশাপাশি যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক রয়েছেন, তারা ভোগান্তির মধ্যে দিয়েই জীবনের ব্যয় নির্বাহ করছেন। তারা খুব বিশেষ করে ভোরে কিন্তু বের হতে তাদের প্রচুর কষ্ট হচ্ছে। পাশাপাশি সড়কে যে গাড়ি চলাচল করছে সেগুলোও কিন্তু হেডলাইট জ্বালিয়েই সড়কে গাড়ি চলাচল করছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যেন বাইরে বের হলেও সবাই গরম কাপড় পরে বের হয়, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নিউজ 24 দেশের সংবাদে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। কেন ব্যাংকটা ভাঙলে? টাকা লাগলে আমার কাছে চাইতে। তোমার বার্থডে গিফটের টাকা তোমার থেকেই নিতাম। যদি পাই ব্যথা আমি তুই থাকি। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু
কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। অদম্য সব মানুষের জন্য বাংলালিংকটি এলো অদম্য অফার। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। অদম্য সব মানুষের জন্য বাংলালিংকটি এলো অদম্য অফার। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ভাবির মনে হয় লাইজল ইউজ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3-in-1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন দেশের সংবাদ। যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি ক্যাম্পে সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা ফ্রন্টিয়ার বিএসএফ এর আইজি মহেন্দ্র প্রতাপ সিং সহ 9 জন। আর বাংলাদেশের পক্ষে দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবিরের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে লিফলেট কার্যক্রম শুরু হয়। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ 7 দফা দাবি তুলে ধরেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সড়ক সংস্কারের দাবিতে যশোরের সড়ক ও জনপদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বেলা 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী। দ্রুত রাস্তা সংস্কার ও দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন এই কর্মসূচি থেকে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। কেন কাজ করবে করবে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশের সংবাদ। ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা। দুপুরে সদর উপজেলার শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তোফায়েল আহমেদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। 24 ঘন্টার মধ্যে তাকে মুক্তির আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রীতি উৎসব। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় পর্যটকদের কাছে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। আগামী 10, 11 ও 12 জানুয়ারি বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 3 দিন ব্যাপী উৎসবটি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। বৈচিত্র্যময় এই জনগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ভাষা অনেকের কাছেই অজানা। নৃগোষ্ঠীর এই সমৃদ্ধ সংস্কৃতি দেশ বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে 3 দিনব্যাপী হারমোনি উৎসব আয়োজন করা হয়েছে। জেলার 26টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে থাকবে নাচ, গান, বাহারি খাবার এবং স্থানীয় পণ্যের প্রদর্শনী। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্যবাহী আমাদের তাঁত বস্ত্র পরিদর্শন এবং আমাদের যে প্রকৃতির পূজা লাইভ সরাসরি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তার জন্য আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এখন আমাদের গ্রামে গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমাদের রিহার্সাল চলছে। দেশি বিদেশি পর্যটক সহ যারা আছেন আমাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। এই উৎসব সফল করতে আয়োজকরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। জাতিগোষ্ঠীর এই সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণের একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আনারসের ফেলে দেওয়া পাতা থেকে পশুর মানসম্পন্ন খাদ্য তৈরি করছেন টাঙ্গাইলের হালিমুর রহমান নামের এক উদ্যোক্তা। তৈরিকৃত সাইলেজ সারা দেশে সরবরাহ করা গেলে অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা হালিমুরের। কম দামে গোখাদ্য মেলায় গরুর দামও কমবে বলে আশা করছে কৃষি বিভাগ। বিস্তারিত রিপোর্টে।
আনারসের বাগান থেকে পাতা সংগ্রহ করা হচ্ছে, সেগুলো মেশিনে দিলেই বের হচ্ছে টুকরো টুকরো হয়ে। শুকিয়ে আনা হচ্ছে প্রেসার মেশিনে, বিশেষ কায়দায় চাপ দিয়ে বের করা হচ্ছে পাতার পানি। পরে সেগুলো প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে বস্তায় ভরা হচ্ছে। এভাবেই তৈরি হচ্ছে গবাদি পশুর পুষ্টি সমৃদ্ধ সাইলেজ। সাইলেজে 16% প্রোটিনযুক্ত খাবার তৈরি হয়, বিক্রি হয় 4 থেকে 5 টাকা কেজি দরে। প্রাকৃতিক উপায়ে তৈরি এই গোখাদ্য পেয়ে খুশি প্রান্তিক খামারিরা। খাইতো আর অর্ধেক নষ্ট হইতো, এখন এই সম্পূর্ণটাই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃষকের মধ্যে যে বিতরণ করা হয় এবং দামেও সস্তা। মিলে অনেকের কর্মসংস্থান হওয়ায় খুশি এখানকার কর্মচারীরা। সুলভ মূল্যে এটা কিনে নিয়ে আমরা গরুর খাওয়াইতেছি, গরু তাতে ভালো থাকে, আবার রেটটাও কম। টিয়াম আছে, সিএসএল আছে, আর আছে, ওইগুলা মিক্সার করে পরে আমরা সাইলেজ বানাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশে খামারিদের হাতে এই সাইলেজ পৌঁছানো সম্ভব। আপনি ফিট খাদ্য কিনতে হলে 50 টাকা কিনতে হয়, কিন্তু আমাদেরটা আমরা স্বল্প মূল্যে খামারের কাছে আপনি 10 টাকা 15 টাকার ভিতরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর মাংসের দাম নিয়ে হতাশ ছিলেন খামারিরা। প্রাকৃতিক এই খাবারে গরুর দাম কমে আসবে বলে আশা কৃষি বিভাগের। উদ্যোক্তার মাধ্যমে যদি আনারসের পাতার সাইলেজ 4 থেকে 5 টাকা কেজি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং গোখাদ্য সরবরাহ করা যায় এবং তার প্রকৃতিতে যদি গরুর মাংসের দাম বাজারে কমিয়ে আনা যায়, তো সেক্ষেত্রে আমরা মনে করব একটা বিরাট সাফল্য। মিলে প্রতিদিন 5 থেকে 10 টন গোখাদ্য উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেনীতে ভয়াবহ বন্যায় কৃষি খাতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষক। নতুন নতুন ফসল চাষ তো বটেই, গত মৌসুমের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা আবাদ করেছেন তারা। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে সরিষার আবাদে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন তারা। মোহাম্মদ ইয়াসিন সুমনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হলুদ ফুল, ঘুরে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি, হিমেল বাতাসে দুলছে কৃষকের স্বপ্নের ফসল। চলতি বছর বন্যায় ক্ষতির শঙ্কার মেঘ কাটছে বলছেন কৃষক। সরিষার আবাদে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। আমাদেরকে ব্লক পর্যায়ে যে সকল সরিষা উৎপাদনের টার্গেট দিয়েছে, সে টার্গেটের তুলনায় আমাদের সরিষা আবাদ বেশি হয়েছে। আমরা এই সরিষা ক্ষেত করেছি, আশা করি ইনশাআল্লাহ এবছর ভালো ফলন হবে। কৃষি বিভাগ বলছে অন্যান্য ফসলের পাশাপাশি ফেনীতে এবছর সরিষার ভালো আবাদ হয়েছে। আমাদের কৃষক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের টার্গেটের চাইতেও বেশি মোট আবাদের 109% অর্জিত হয়েছে। তো কৃষক লাভের আশা করছে সরিষা চাষে। জেলায় চলতি মৌসুমে 6500 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এরই মধ্যে 7102 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।